ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের পিএন যে কোনো কোটি। এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এই অধিবৃত্তের পিএন হচ্ছে যে কোনো কোটি। এরপরে বলেছে পিএন এর উপর অবস্থিত এম বিন্দু, পিএন যে কোটি আছে সেই পিএন কোটির উপর এম বিন্দু আছে, সেই এম বিন্দু পিএন কে m:n অনুপাতে বিভক্ত করে এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেন আমাদের কি বলেছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, আমরা ছবি আঁকবো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। কোশ্চেন নাম্বার 13, চ্যাপ্টার অধিবৃত্ত সংক্ষিপ্ত উত্তরধর্মী, কোশ্চেন নাম্বার 13। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত কি রকম হয় আমাদের, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, পিএন হচ্ছে যে কোনো কোটি, মানে কোনো বিন্দুর অধিবৃত্তের উপরে কোনো বিন্দু আসে সেই বিন্দুর কোটি। কোনো বিন্দুর কোটি মানে কি, ওয়াই এর মান। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কের ওয়াই এর মান এখান থেকে এতটুকু হবে, তাই তো? এটা হচ্ছে পিএন। পিএন হচ্ছে যে কোনো কোটি। পি বিন্দুর স্থানাঙ্কের ওয়াই এর মানকে আমরা বলবো পি বিন্দুর কোটি। তো পি বিন্দুর কোটি ওয়াই এর মান কতটুকু, এতটুকু, তাই তো? তো পিএন হচ্ছে এখানে যে কোনো কোটি। এই পিএন এর উপর কোথাও এম বিন্দু আসে, পিএন এর উপর কি আসে, কোথাও এম বিন্দু আসে। এই এম বিন্দু পিএন কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে, বিভক্ত করে মানে আমরা ধরে নেব অন্তর্বিভক্ত করে। তাহলে এম বিন্দুর সঞ্চার পথের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলেছে। অঙ্ক তো কি বলেছে সেটা বুঝলাম, কিন্তু অঙ্ক কিভাবে করব সেটা কিভাবে, এখানে বুঝে নেব আমরা অঙ্ক কিভাবে করব। আমরা পি বিন্দু স্থানাঙ্ককে চুজ করব প্রথমে, পি বিন্দুর স্থানাঙ্ক, তাই তো? এখন পি বিন্দু স্থানাঙ্ক আমরা x1 y1, পি বিন্দু স্থানাঙ্ক আমরা x1 y1 আকারেও চুজ করতে পারি, ঠিক আছে? পি বিন্দু স্থানাঙ্ক আমরা x1 y1 আকারে চুজ করতে পারি। যদি পি বিন্দু স্থানাঙ্ক x1 y1 হয় তাহলে n বিন্দুর স্থানাঙ্ক x1, 0 হবে, তাই তো? যেহেতু পি বিন্দুতে আসার আগে প্রথমে আমরা n বিন্দুতে আসবো, তারপরে n থেকে আমরা পি বিন্দু পর্যন্ত যাব, এতটুকু x1 এতটুকু y1, তাই n বিন্দুর স্থানাঙ্ক x1, 0 হবে। আমরা প্যারামেট্রিক আকারেও পি বিন্দুর স্থানাঙ্ক চুজ করতে পারবো, a² 2at, এটা হচ্ছে পি বিন্দুর প্যারামেট্রিক আকার। তাহলে n বিন্দুর স্থানাঙ্ক কত হবে, a² 0, এটা হচ্ছে n বিন্দুর স্থানাঙ্ক। এখন x1 y1 চুজ করে আমরা অঙ্ক করতে পারবো, বা প্যারামেট্রিক ফর্ম a² 2at চুজ করে আমরা অঙ্ক করতে পারবো। x1 y1 চুজ করলে আমাদের দুটো ইকুয়েশন সলভ করতে হবে, মানে x1 এবং y1 এর মান নির্ণয় করতে হবে। আর যদি আমরা এই ইকুয়েশন মানে a² 2at প্যারামেট্রিক ফর্মে করে শুধু আমাদের t কে অপনয়ন করতে হবে। হ্যাঁ, এখন আমরা এখানে a² 2at মানে প্যারামেট্রিক ফর্মে নিয়ে করছি। তো আমরা এখানে ধরে নেব পি এন, এগুলো কোশ্চেনে নাম দেওয়া আছে, তো এগুলো ধরার দরকার নেই, আমরা ধরে নেব পি বিন্দু স্থানাঙ্ক। মনে করি পি বিন্দু স্থানাঙ্ক, মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক আমরা প্যারামেট্রিক ফর্মে চুজ করেছি। তো প্যারামেট্রিক ফর্মে পি বিন্দু স্থানাঙ্ক কি, a² 2at। তাহলে এন বিন্দু স্থানাঙ্ক কত হবে, সুতরাং এন বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের a² 0, এটা হচ্ছে এন বিন্দু স্থানাঙ্ক। মাঝখানে কোথাও এম বিন্দু আসে, যেহেতু আমাদের এম বিন্দু সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে তাই আমরা এম বিন্দু স্থানাঙ্ককে h, k আকারে ধরে নিলাম। এরপরে আমরা h এবং k এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমাদের তো কোশ্চেনে আমরা এখানে এম বিন্দু স্থানাঙ্ক h, k চুজ করলাম। আমরা এই দুটি বিন্দুর পি বিন্দু এবং এন বিন্দুর অন্তর্বিভক্তের সূত্র দিয়ে m:n অনুপাতে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। নির্ণয় করার পরে আমরা এই h, মানে h এবং k এর সাথে সমান করে দেব, ঠিক আছে? এখন যেহেতু এম বিন্দু পিএন কে কি অনুপাতে ভাগ করে, এম বিন্দু পিএন কে m:n অনুপাতে বিভক্ত করে, সুতরাং আমরা লিখতে পারবো এম বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং এম বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত হবে, এম বিন্দুর স্থানাঙ্ক হবে m ইন্টু x2, দূরের বিন্দুর x এর মান, m ইন্টু দূরের বিন্দুর x এর মান, m n, m এর দূরের বিন্দু ধরবো n কে, আর m এর কাছের বিন্দু ধরবো p কে। হ্যাঁ, n এর কাছের বিন্দু ধরবো n কে, আর n এর দূরের বিন্দু ধরবো p কে। তো m নিচ্ছি m x2, m x2 মানে কত, এখানে a² প্লাস n x1 মানে দূরের বিন্দু, n নিয়ে দূরের বিন্দু, n এর দূরের বিন্দু হচ্ছে p বিন্দু। তো সেক্ষেত্রে আমাদের এখানেও a² আসে বাই m প্লাস n। এবার y, m নেব, m এর দূরের বিন্দু n, এই n বিন্দুর y এর মান m ইন্টু 0 প্লাস, এবার n নেব, n এর দূরের বিন্দু p বিন্দু, এই p বিন্দুর y এর মান n ইন্টু কত 2at বাই m প্লাস n। এটা হচ্ছে আমাদের
এম বিন্দুর স্থানাঙ্ক, বা এখানে আর হিসেব করার মতো কিছু পাচ্ছি না, আমরা এটি স্কোয়ার কমন নিতে পারি। আচ্ছা, কেটে যাবে, এটি স্কোয়ার যদি কমন নেই এম প্লাস এন থাকবে, এখানেও এম প্লাস এন আছে, এম প্লাস এন নট ইকুয়াল টু 0 আমরা কাটতে পারবো। এখানে আমাদের কি থাকবে, 2AT n থাকবে, তার সাথে 2AT n বাই এম প্লাস এন। আমরা এখানে কেটে দিতে পারছি, ঠিক আছে? তো কেটে দিলে আমাদের কি আসবে, শুধু এটি স্কোয়ার থাকবে, এখানে আমাদের এটি স্কোয়ার থাকবে, আর এখানে আমাদের 2AT n বাই এম প্লাস এন। যেহেতু এটি স্কোয়ার কমা 0 n বিন্দুর স্থানাঙ্ক, তো এখান থেকে যে সরলরেখা আমরা লম্বটা মনে করো, প্রত্যেকটি বিন্দুতেই আমাদের x এর মান এটি স্কোয়ারই থাকবে, তাই এখানে x এর মান এটি স্কোয়ারই আসলো। এবার আমরা m বিন্দুর স্থানাঙ্ককে h, k চুজ করব। চুজ করার পরে h এর সাথে আমরা এটি স্কোয়ার সমান করব, এবং k এর সাথে আমরা 2AT n বাই এম প্লাস এন সমান করব। মনে করি m বিন্দুর স্থানাঙ্ক, আমরা h, k চুজ করলাম m বিন্দুর স্থানাঙ্ক। সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো, সুতরাং h ইকুয়ালস টু AT স্কোয়ার এবং k ইকুয়ালস টু 2AT n বাই এম প্লাস এন। এখান থেকে আমরা কি করব, টি এর মান বের করে এখানে বসিয়ে দেবো। এখান থেকে টি এর মান বের করলে আমাদের কত আসবে, এটুকু অংশ থেকে টি এর মান আমরা বের করবো, টি ইকুয়ালস টু আমাদের আসবে k ইন্টু এম প্লাস এন, k ইন্টু এম প্লাস এন, টি ইকুয়ালস টু k ইন্টু এম প্লাস এন, টি এর মান বের করছি বাই 2AN বাই 2AN। এবার এই টি এর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ h ইকুয়ালস টু a ইন্টু টি এর মান কত, এখানে যেহেতু টি স্কোয়ার আছে তাহলে কে স্কোয়ার হবে, এই হচ্ছে টি এর মান, এম প্লাস এন হোল স্কোয়ার, এখানে 4 হবে, এ স্কোয়ার হবে, এন স্কোয়ার হবে। তো আমরা একটা এ কাটতে পারবো, একটা এ কে যদি আমরা কেটে দিই, একটা এ কে কেটে দেওয়ার পরে এইটুকুকে আমরা বাঁ দিকে গুণ করে দিচ্ছি, ঠিক আছে? এইটুকুকে বাঁ দিকে গুণ করলে কত আসবে, এখানে 4 আছে, এ আছে, এন স্কোয়ার আছে, 4a n স্কোয়ার h ইকুয়ালস টু k স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার। সুতরাং নির্ণীয় এম বিন্দু সঞ্চার পথের সমীকরণ তোমরা লিখবে, নির্ণীয় এম বিন্দু সঞ্চার পথের সমীকরণ। এই সমীকরণে আমরা কি এর জায়গায় আমরা বসাবো y এবং h এর জায়গায় আমরা বসাবো কত, x। আমি অ্যান্সার লিখছি, তোমরা লিখবে নির্ণীয় এম বিন্দু সঞ্চার পথের সমীকরণ, y স্কোয়ার লিখবে, এখানে y স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার, এখানে কি এর জায়গায় লিখলাম y স্কোয়ার ইন্টু এম প্লাস এন হোল স্কোয়ার, এখানে 4a n স্কোয়ার x ইকুয়ালস টু 4a n স্কোয়ার x। এটাই আমাদের অঙ্ক কমপ্লিট। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, কোশ্চেন নাম্বার 14 বলেছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি দিয়ে অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি পরস্পর লম্ব। কিছু বুঝতে পেরেছো? মনে তো হয় না বুঝতে পেরেছো, দেখো এখানে ছবি বুঝতে পারবে। এখানে বলেছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, আমরা আগে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত এঁকে নেব, নিলাম। নাভিলম্ব, এটা হচ্ছে নাভিলম্ব, এখানে নাভি আছে, নাভিলম্ব, এবং এখানে নিয়ামক আছে, এটা নিয়ামক, ঠিক আছে? বলেছে যে নাভিলম্বের প্রান্তবিন্দু, এই যে নাভিলম্বের প্রান্তবিন্দু, এই বিন্দু দুটি দিয়ে অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দুকে যুক্ত করব। এই বিন্দু দুটির সাথে অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু কোনটা, এটা হচ্ছে আমাদের অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু, এটা হচ্ছে আমাদের নিয়ামক, এটাকে আমরা নিয়ামক নিলাম, এটা হচ্ছে নিয়ামক, ঠিক আছে? আর এই হচ্ছে অধিবৃত্তের অক্ষ, এক্স অক্ষটি এখানে অধিবৃত্তের অক্ষ, অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু হচ্ছে এই বিন্দু। আমাদের বলেছে এই নাভিলম্বের প্রান্ত বিন্দুর সাথে যদি আমরা অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু, এই বিন্দু যুক্ত করি, যুক্ত করলে যে সরলরেখাংশ দুটি পাবো, সেই দুটি সরলরেখাংশ পরস্পর লম্ব, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ছবিতে ঠিক মতো বোঝা যাচ্ছে না যে 90 ডিগ্রি হবে, তো যাই হোক এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। অধিবৃত্তের অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দুর সাথে অধিবৃত্তের নাভিলম্ব দুটি, যদি নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটি যদি যুক্ত করি, যে যুক্ত করার পরে যে সরলরেখাংশ দুটি পাবো, সেই সরলরেখাংশ দুটি পরস্পর লম্ব। খুব সহজ। আমাদের দেখাতে হবে এই সরলরেখাংশ দুটি পরস্পর লম্ব। আমরা এই সরলরেখাংশ দুটির প্রবণতার গুণফল -1 যদি দেখাতে পারি, এই সরলরেখাংশ দুটির প্রবণতার গুণফল আমরা ধরলাম এই বিন্দু আমাদের জেড বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে
কিউ বিন্দু জেড পি সরলরেখাংশের প্রবণতা এবং জেড কিউ সরলরেখাংশের প্রবণতার গুণফল যদি আমরা -1 দেখাতে পারি, তবেই তো জেড পি এবং জেড কিউ কি পরস্পর লম্ব হয়ে যাবে, তাই তো। যেহেতু অধিবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাই নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা জানি কত, a, 2a, a, -2a, এটা আমরা জানি। এবং অক্ষ এবং নিয়ামক, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু, যেহেতু নাভির স্থানাঙ্ক a, 0, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের a, তাহলে শীর্ষ থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব a হবে, অর্থাৎ z বিন্দু স্থানাঙ্ক কত, -a, 0 হবে। জেড বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুর স্থানাঙ্ক জানি, তো জেড পি এর প্রবণতা আমরা নির্ণয় করতে পারবো। দুটি বিন্দু x1, y1 ও x2, y2, এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের প্রবণতা কত, y এর স্থানাঙ্ক মানে y এর মানগুলো বিয়োগ করব বাই x এর মানগুলো বিয়োগ করব, y1 - y2 বাই x1 - x2, এটা হচ্ছে প্রবণতা, m নাম দিলাম। এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশের প্রবণতা কত, y1 - y2 বাই x1 - x2। তো এখানে zp এর প্রবণতা আমরা কত পাবো, zp এর প্রবণতা আমরা পাবো, zp এর প্রবণতা আমাদের হচ্ছে x1 - x2, আমরা এটা x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে মাইনাস, আচ্ছা আগে y বিয়োগ করব, y1 হচ্ছে 0, y2 হচ্ছে 2a বাই, এবার x1 - x2 করব, x1 হচ্ছে -a, x2 কত a, তাহলে -a, -2a বাই -2a, -2a বাই -2a মানে 1। এখন zq এর প্রবণতা কত আসবে আমাদের, প্রথমে আমরা y1 - y2 করব, এটা মনে করো x1 y1, এটা হচ্ছে x2 y2, তাহলে 0 -2a, অর্থাৎ 0 + 2a বাই, এখানে কত -a, এখানে কত -a, এখানে -2a উপরে +2a, অর্থাৎ -1। সুতরাং zp এর প্রবণতা এবং zq, এটাকে আমরা নাম দিলাম m1, এটাকে আমরা নাম দিলাম m2। এখন m1 × m2, m1 × m2 এর মান কত, 1 × -1 কত, -1। সুতরাং আমরা কি পেলাম, আমরা প্রবণতা দুটির গুণফল -1 পেয়েছি, zp এবং zq এর প্রবণতা দুটির গুণফল পেয়েছি -1, অর্থাৎ zp এবং zq সরলরেখাংশ পরস্পর লম্ব। এই অঙ্ককে আমি ভাষায় লিখে আর করালাম না, আমি জাস্ট বুঝিয়ে দিলাম, তোমরা ভাষায় লিখে করবে, ঠিক আছে, ভাষায় সুন্দর করে গুছিয়ে নিয়ে তোমরা এখানে লিখে করবে, বাস। এরপরের অঙ্কতে যাচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 15 কি বলেছে এখানে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের কোন জ্যা pq, pq হচ্ছে এই অধিবৃত্তের কোন জ্যা। এখানে বলেছে p বিন্দুর কোটি q বিন্দুর কোটির দ্বিগুণ। কোশ্চেনে বলেছে যে p বিন্দুর কোটি q বিন্দুর কোটির দ্বিগুণ হলে দেখাও যে p এর মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ 5y স্কয়ার ইকুয়ালস টু 18ax। ছবিতে বুঝতে হবে কি বলেছে আমাদের, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত, ঠিক আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই অধিবৃত্ত। এই অধিবৃত্তের কোনো একটি জ্যা আছে pq, pq জ্যা আমাদের এমন ভাবে অঙ্কন করতে হবে যেন, pq জ্যা আমাদের এমন ভাবে অঙ্কন করতে হবে যেন p বিন্দুর কোটি, p বিন্দু ধরলাম, এটা হচ্ছে p বিন্দু, এটা হচ্ছে q বিন্দু, এখানে p বিন্দুর কোটি এখান থেকে এতটুকু, q বিন্দুর কোটি এখান থেকে এতটুকু, p বিন্দুর কোটি যেন q বিন্দুর কোটির দ্বিগুণ হয়, p বিন্দুর কোটি q বিন্দুর কোটির কি হবে, দ্বিগুণ হবে, অর্থাৎ এইটুকুর দ্বিগুণ এতটুকু হবে, ঠিক আছে। আমরা তারপরে কি বলেছে, তারপরে বলেছে pq এর মধ্যবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, pq এর মধ্যবিন্দুর সঞ্চারপথ আমাদের দেখাতে বলেছে, pq এর মধ্যবিন্দুর সঞ্চারপথ কত, 5y স্কয়ার ইকুয়ালস টু 18ax, এটা হচ্ছে pq এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। আমরা ধরে নেব এখানে প্যারামেট্রিক ফর্মেই ধরে নেই আমরা, p বিন্দু স্থানাঙ্ককে আমরা প্যারামেট্রিক ফর্মে চুজ করলাম at1 স্কয়ার, 2at1, q বিন্দুর স্থানাঙ্ককেও আমরা প্যারামেট্রিক ফর্মেই চুজ করতে পারবো অন্য প্যারামিটার দিয়ে, at2 স্কয়ার, 2at2, এটা হচ্ছে q বিন্দুর স্থানাঙ্ক চুজ করলাম। এখন এখানে p বিন্দুর কোটি কত, 2at1, q বিন্দুর কোটি কত, 2at2, এই 2at2 এর দ্বিগুণ হচ্ছে 2at1, ঠিক আছে। তো অঙ্ক করছি আমরা, আমরা আগে এখানে দুটি বিন্দুর স্থানাঙ্ককেই t1 দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, আমরা তো এখানে ধরলাম ঠিকই t2 দিয়ে, t1 এবং t2 দিয়ে ধরেছি, ঠিক আছে, কিন্তু দুটি বিন্দুর স্থানাঙ্ককেই আমরা t1 দিয়ে নিয়ে আসতে পারবো, যেহেতু আমাদের শর্ত বলে দেওয়া আছে q বিন্দুর কোটির দ্বিগুণ হচ্ছে p বিন্দুর কোটি, দুটি স্থানাঙ্ককেই t1 দিয়ে নিয়ে আসবো, নিয়ে আসার পরে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, মধ্যবিন্দুর স্থানাঙ্ককে আমরা h, k ধরবো, ওই h এর সাথে
এবং কে এর সাথে এই দুটি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান করে যে এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক নিয়ে আসবো। দেখতে থাকো অঙ্ক কি করছি। প্রথমে আমরা এখানে ধরে নিলাম পি বিন্দু, কোশ্চেনে পি কিউ বিন্দু বলে দেওয়া আছে, তাই পি কিউ বিন্দু আমরা লিখবো না, পি বিন্দুর স্থানাঙ্ক লিখে দিই। মনে করি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি চুজ করলাম, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা চুজ করেছি এ টি ওয়ান স্কোয়ার কমা টু এ টি ওয়ান, এটা হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি চুজ করেছি এ টি টু স্কোয়ার কমা টু এ টি টু, এটা হচ্ছে কিউ বিন্দু স্থানাঙ্ক। প্রশ্নতে আমাদের কি বলেছে, পি বিন্দুর কোটি, কিউ বিন্দুর কোটির দ্বিগুণ অর্থাৎ টু এ টি ওয়ান ইকুয়ালস টু টু ইন্টু এইটুকুর দ্বিগুণ টু এ টি টু। যেহেতু এ নট ইকুয়ালস টু জিরো, এ আমরা ক্যান্সেল করতে পারবো, টি ক্যান্সেল করতে পারবো, এ ক্যান্সেল করতে পারবো, আর টু ক্যান্সেল করতে পারবো। তাহলে আমাদের কি থাকবে টি ওয়ান ইকুয়ালস টু টু টি টু। আমাদের এখানে আছে কি টি ওয়ান ইকুয়ালস টু টু টি টু। এখন আমরা পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবো। এখন পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত আসবে আমাদের, মধ্যবিন্দু স্থানাঙ্ক পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1 y1 x2 y2 আমরা চুজ করতে পারি। তো মধ্যবিন্দু স্থানাঙ্ক তোমরা জানো সূত্র এ টি ওয়ান স্কোয়ার প্লাস এ টি টু স্কোয়ার বাই টু কমা টু এ টি ওয়ান প্লাস টু এ টি টু বাই টু, এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক পি কিউ এর। বা এখান থেকে আমরা কমন নিতে পারবো, এ কমন নিতে পারি, এ যদি আমরা কমন নিই কি থাকবে টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার, ঠিক আছে, বাই টু। আর এখান থেকে আমরা টু কমন নিয়ে ক্যান্সেল করতে পারবো, এ যদি কমন নেই কি থাকবে টি ওয়ান প্লাস টি টু থাকবে। এটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। আমাদের টি ওয়ান এবং টি টু এর মধ্যে সম্পর্ক আছে, টি ওয়ান এর জায়গায় আমরা টু টি টু বসাতে পারি, টি ওয়ান এর জায়গায় আমরা বসাতে পারি কত টু টি টু, বা এ ইন্টু টি ওয়ান এর জায়গায় যদি আমরা টু টি টু বসাই তাহলে আমাদের এখানে কত আসবে টু টি টু, এখানে বসাবো টু টি টু তার স্কোয়ার মানে ফোর টি টু স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার, ঠিক আছে। আর এখানে বাই টু তো আসেই, এখান থেকে টি ওয়ান এর জায়গায় আমরা বসাবো টু টি টু, এ তো বাইরে আসেই, টু টি টু বসালাম প্লাস টি টু। আমরা এখানে পাচ্ছি ফাইভ টি টু স্কোয়ার এ বাই টু ইন্টু কত ফাইভ টি টু স্কোয়ার, এখান থেকে পাবো এ তো আসেই ইন্টু থ্রি টি টু। এটা হচ্ছে আমাদের পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। যেহেতু পি কিউ এর মধ্যবিন্দু স্থানাঙ্কের সঞ্চার পথ, মধ্যবিন্দু সঞ্চার পথ নির্ণয় করতে বলেছে, আমরা মধ্যবিন্দুকে এইচ কমা কে চুজ করবো, এইচ কমা কে আমরা লিখবো। মনে করি পি কিউ এর মধ্যবিন্দু এইচ কমা কে, তাহলে এইচ এর সাথে আমরা সমান করবো এই মান এবং কে এর সাথে সমান করবো এই মান। এইচ ইকুয়ালস টু এ বাই টু ইন্টু ফাইভ টি টু স্কোয়ার এবং কে ইকুয়ালস টু আমরা পাচ্ছি এ ইন্টু থ্রি টি টু। এবার এই এখান থেকে টি টু এর মান আমরা বের করে, এখান থেকে টি টু এর মান আমরা বের করে এখানে বসাবো। এখান থেকে টি টু এর মান কত আসবে, টি টু এর মান আসবে কে বাই থ্রি এ, অর্থাৎ এখানে যদি আমরা মান বসিয়ে দেই এইচ ইকুয়ালস টু এ বাই টু ফাইভ, টি টু এর মান কত কে বাই থ্রি এ, তাই এখানে কে স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে, কে স্কোয়ার বাই নাইন স্কোয়ার। একটা এ কে আমরা ক্যান্সেল করতে পারবো, তাহলে এটা কত 18, 18 কে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, 18h ইকুয়ালস টু একটা এ কে যদি আমরা এখানে ক্যান্সেল করে দেই তাহলে কত হবে আমাদের 5k স্কোয়ার বাই এ। এই এ কে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, 5k স্কোয়ার ইকুয়ালস টু 18ah। এইচ এবং কে এর জায়গায় আমরা এক্স ও ওয়াই বসিয়ে দেবো। সুতরাং তোমরা লিখবে নির্ণয় মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, নির্ণয় মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ 5y স্কোয়ার ইকুয়ালস টু 18ax। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, 5y স্কোয়ার ইকুয়ালস টু 18ax। সংক্ষিপ্ত সব অঙ্কই শেষ হয়ে গেল। তোমরা এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলোর জন্য তোমরা আমার এর পরে ক্লাসগুলো দেখতে থাকবে।